পরদিন মধুসূদন আসিলেন। সব শুনিয়া হাসিয়া বলিলেন, তা তুমি একালের ছেলের অপবাদ দিয়ে ওকে ঠাট্টা করতে গিয়েছিলে কেন? তুমি বলো না। নিস্তারিণী দেবী মুখ নাড়া দিয়ে উঠিলেন। অমনি বাপে বেটায় একদিকে হয়ে গেলেন। কলিতে বিচার তো নেই। আশকারা দিয়ে দিয়ে যে শেষ পর্যন্ত কি ঘটাবেন সেদিকে হুঁশ নেই। আমি না হয় একটু ঠাট্টাই করেছিলাম। কথায় কথায় এক আধটা ওরকম বলে না লোকে, তাই বলে। মধুসূদন স্মিত দৃষ্টিতে গৃহিণীর দিকে চাহিয়া নীরবে শুনিয়া যাইতেছিলেন। ধীরে ধীরে বলিলেন, ও তো ঠাট্টাই করেছে। নিস্তারিণী দেবীর হুঁশ হইল। নিজের তর্কের দুর্বলতায় ক্ষণমাত্র থতমত খাইয়া হাসিয়া ফেলিলেন। তাহার পর আবার রাগিয়া বলিলেন, আমার ঠাট্টার ওর ঠাট্টা সমান হলো? বিদকুটে ঠাট্টা চোটে বাড়িতে হুলস্থুল। মধুসূদন আবার সেইভাবে হাসিয়া বলিলেন, তার মানে ওর ঠাট্টাটা তোমার ঠাট্টার চেয়ে ভালো হয়েছে? আর তুমি ভেবে দেখো না। বেশ, হয়েছে তো থাক, আর বলতে চাচ্ছি না কারোর কাছে। রাগতভাবে চলিয়া যাইতেছিলেন। হঠাৎ একটা কথা মনে পড়িয়া গেল। ফিরিয়া বলিলেন, কিন্তু কথাটা তো আমার নয়, তোমারই। তুমি তো আফসোস করো আজকালকার ছেলেরা বাড়ি থেকে বেরোতে চায় না, অথচ আমি 17 বছর বয়সে। হঠাৎ মুখটা একটু ঘুরাইয়া লইয়া বলিলেন, আহা, কি পৌরুষী হয়েছিল! বাপ মা ভাই বোন সবাইকে কাঁদিয়ে। মধুসূদন বেশ ভালোভাবেই হাসিয়া ফেলিলেন। নিস্তারিণী দেবী আবার চলিয়া যাইতেছিলেন। বলিলেন, শোনো। ফিরিয়া দাঁড়াইতে বলিলেন, তেঁতেপুরে এলাম আমি। মাথা গরম হলো তোমার। কাল যে কথা নিয়ে একালের ছেলেদের ঠাট্টা করেছ, আজ ঠিক সেই কথা নিয়ে একালের বুড়োকে ধমক দিচ্ছ। আর ঠাট্টা থাক, কথাটা যখন তুললে তখন বলি। আজকালকার ছেলেদের দোষটা জানি বলেই আমি বিপিনকে অন্যভাবে তৈর করেছি। যা যা দোষ অন্যের মধ্যে দেখেছি সেসব যাতে বিপিনের মধ্যে এসে না পড়ে সেদিকে আমার কড়া নজর আছে। ও আজকালকার ছেলেদের মতো দুর্বল নয়, প্যানপ্যানে নয়, মুখ চোরা নয়। কোনো তো ওর অতি বড় শত্রু ওকে বলতে পারবে না। আর সেদিকে ওকে আমি অবাধ মুক্তি দিয়ে রেখেছি। আমার বাড়ি থেকে বেরিয়ে পড়বার দরকার ছিল, বেরিয়ে পড়েছিলাম। টিফিনের সময় স্কুল থেকে এলাম ভাত খেতে। সময় তো প্রায় জুটতো না, ভাত কমই ছিল। অন্যদিন যে রোজই বেশি থাকতো তা নয়। অবস্থা বুঝে চাওয়ার অভ্যেসটা আর হতে পারেনি। সেদিন কিন্তু খিদেটা বেশি পেয়েছিল। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে এলো, আর দুটি আছে মা? জিজ্ঞেস করে ভুলটা বুঝতে পারলাম যে আমায় দিতে হলে মার আর এক মুঠো থাকবে না। কিন্তু তখন মুখ দিয়ে বেরিয়ে গেছে কথাটা। চেয়ে দেখি মার মুখ একেবারে সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখনো সেই মুখটা মনে পড়ছে মায়ের। ছেলের কাছে এমন লজ্জার ভাব দ্রোণাচার্যের মায়েরও বোধ করি হয়নি। কি যে বলবেন ঠিক করতে না পেরে একটু এদিক ওদিক চাইলেন, আর তারপর বললেন, ও আমার পোড়া কপাল! হ্যাঁ, তোর আজ বড় দেরি হলো দেখে। ওকে খাইয়ে আমি আগেই খেয়ে ফেলেছি। তোর বোধহয় পেট ভরল না। ও বেলা সকাল সকাল রেঁধে দেবক্ষণ। মা মুখে মোটা করে পান রেখে আগে থাকতে প্রমাণ সাজিয়ে রেখেছিলেন। মুখের ভাবটা সামলে নিয়ে ভালো করে পান চিবুতে লাগলেন। এত বড় দুঃখের প্রবঞ্চনা কেউ কখনো বোধহয় করেনি। ছেলে খায়নি, মা খেয়ে বসে আছে। মা আমায় এইটে বিশ্বাস করাতে চাইলেন। ওর মুখের পানকে আমি খুবই চিনতাম। ওটা ছিল ওর প্রতিবেশী ঠকানে। সেদিন মাকে আমাকে ওই দিয়ে ঠকাবার চেষ্টা করতে হলো। আমি ভেবেছিলাম এন্ট্রেন্সটা পাস করে বেরোবো, তখন আর মাস 5 আছে। কিন্তু আর উৎসাহ রইল না। তারপর দিনই বেরিয়ে পড়লাম। হঠাৎ কি কথা বলিতে যেন কি কথা আসিয়া পড়িল। মধুসূদন একটু অন্যমনস্ক হইয়া নিজের মনে বলিলেন, লক্ষ্মী যদি নিজে গরিব হয়ে পড়েন তো সেরকম হওয়া সম্ভব। মা ছিলেন ঠিক তাই। তার সংসার ছিল, স্বামী, 2 ছেলে, 1 মেয়ে। কিন্তু সংসারের জন্য ভাড়া ছিল না। আর যাও বা একটু ছিল, আর তাও একরকম নেড়েচেড়ে লোক ঠকানোর জন্যই। কিন্তু মা পরের কাছে কখনো দুঃখ করতেন না। বলতেন তাহলে লক্ষ্মী ছেড়ে যাবেন। দারিদ্র্যের গণ্ডির মধ্যে লক্ষ্মীকে একরকম ভাবে আটকে রাখতে আর কেউ কখনো পেরেছে কি না জানি না। লক্ষ্মীর অমর্যাদা হবে বলে মা যে কারুর কাছে হাত পাতেন না, কারুর কাছে দুঃখের কথা বলতেন না। শুধু এইটুকুই নয়, মা ছিলেন পাড়ার মধ্যে সবচেয়ে আমোদে মানুষ। আর পানটা ছিল মায়ের প্রিয় জিনিস। আর পেটে ভাত পড়ুক না পড়ুক,
মুখে পান দিয়ে উনি পাড়া পড়শিদের মধ্যে ঘুরে বেড়াতেন। হ্যাঁ, কি যেন বলছিলাম? গিরিবালার কাছে শোনা শৈলেনের প্রসঙ্গক্রমে যখনই মায়ের কথা আসিয়া পড়িত, মধুসূদন তাহার পুণ্যস্মৃতিতে ডুবিয়া যাইতেন। কতকটা অবান্তরভাবেই তাহার জীবনের কোনো না কোনো একটা ঘটনা উল্লেখ করিয়া খানিকটা বকিয়া যাইতেন, যেন একটা কিসের ঘোরে পড়িয়া গেছেন। গিরিবালা বলিতেন, মা দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, বাবা উঠোনে একটা চেয়ারে বসে যাচ্ছেন, আমি ঘরে জানালার পাশে দাঁড়িয়ে শুনছি। দিদি শাশুড়ির কথা শুনতে বড় ভালো লাগতো। বাবাকে জিজ্ঞেস করতে পারতাম না, জানতাম তার মনে কষ্ট হয়। নিজের হতে যখন বলতেন, আড়ালে দাঁড়িয়ে শুনতাম। কি বলছিলেন মনে করবার জন্য একটু চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ ঠিক কথা। বলছিলাম, আমার দরকার পড়েছিল, বেরিয়ে পড়েছিলাম। মায়ের আশীর্বাদে বিপিনের ওরকম দরকার পড়েনি। ভগবান না করুক যদি পড়ে কখনো দরকার। ও আজকালকার ছেলেদের মতো যাতে ঘরের কোণে না পড়ে থাকে, সেরকম ভাবে তো গড়েছি ওকে। আর শুধু তাই বা কেন, দরকার জিনিসটা মানুষের মেজাজের কথা। আজই হোক পরেই হোক, ও যদি মনে করে আছে দরকার ওর, পাণ্ডুলের মতন একটা ছোট জায়গায় পড়ে থেকে আর নীলকুঠির আওতায় বাড়তে পারছে না, তো পড়বে বেরিয়ে। ওকে বারণ করবারই বা কি আছে? পুরুষ হচ্ছে আগুন, আর তাকে বেঁধে রাখতে যাওয়া মিছে। বেঁধে রাখবার চেষ্টা করলে যদি পড়ে বাঁধা, তো বুঝতে হবে সে মাটির ঢেলা। গিরিবালা বলেন, যতক্ষণ শাশুড়ির কথা হচ্ছিল, মা চুপ করে দাঁড়িয়ে বেশ শুনছিলেন। শেষের কথাগুলো শুনে আবার মুখ ভার হয়ে উঠল। বললেন, বেশ, তোমাদের সংসার নিয়ে তোমরা থাকো, আমায় বাপের বাড়ি পাঠিয়ে দাও। ছেলে তোমার থাকে, চলে যায়, দেখতে আসবো না আমি। তোমার মনে জোর আছে, আমার নেই। বিশেষ করে একটা পরের মেয়ে ঘরে এনে পর্যন্ত আমার যেন সদাই বুক ধড়ফড় করে, কবে কি হয়ে বসবে। মা আর না দাঁড়িয়ে থেকে ভেতরে চলে এসে আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লেন। আমারও মনের অবস্থা যে কি হলো বলতে পারি না। বাবা ওকে এই রকম ভাবেই মানুষ করেছেন। কাজে অকাজে শক্ত শক্ত জায়গায় পাঠিয়ে দিতেন ওকে। কথা কইতে শিখুক, লোকের সঙ্গে পরিচয় হোক, ভালো মন্দ অবস্থায় পড়ে বুদ্ধি খুলুক, এই ছিল বাবার ইচ্ছে। কষ্টকে কষ্ট বলে মনে করবার শিক্ষা হয়নি ওর। এমনকি রোদে কখনো ছাতা পর্যন্ত ব্যবহার করতে দিতেন না। ওর মুখেই শোনা, একবার কোথায় গেছেন, ফেরবার সময় যেমন রোদ তেমনি জোর পশ্চিম হাওয়া, একটা মস্ত বড় মাঠের মধ্য দিয়ে রাস্তা, জিরুবার একটু জায়গা নেই। বলেন, আগুনের হলকার মতো পশ্চিমে হাওয়া বুকে এসে লাগছে, তার উপর তেমনি রোদ। চেষ্টার চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে মাঠটা পার হয়ে গ্রামে ঢুকতেই দেখেন কতগুলো মাঘি একটা ইদারায় জল ভরছে। হাত দাঁড়াতে না পেরে তাদের কাছে জল চেয়ে নিয়ে ঢকঢক করে খানিকটা খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে গল গল করে ঘাম হয়ে একেবারে অজ্ঞান। কাছেই ছিল একটা বড় মরস্থান। তাড়াতাড়ি পাড়া থেকে লোক ডেকে এনে ওকে সেখানে নিয়ে গিয়ে তুলল, মুখে জলের ঝাপটা দিয়ে হাওয়া করে। অনেকক্ষণ পর চাঙ্গা করে তুললে, তারপর ছায়া পড়লে একটা গাড়ি করে পাঠিয়ে দিলে। যখন পৌঁছলেন তো ঠাকুরদাদা বাইরেই ছিলেন। শুনে শুধু বললেন, আর সর্দি গর্মি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি জল খেতে গিয়ে। যাক, ও ভুলটা আর কখনো করো না, যাও ভেতরে গিয়ে ঠান্ডা হও গে। এই ছিল ধরন বাবার। ছেলের কিছু নিয়ে যে হেদিয়ে পড়া তাহর ধাতেই ছিল না। ছেলেও তেমনি হয়েছিলেন। ঘোড়ায় কখনো জিন দিয়ে চড়তেন না। সাঁতরা যাবার আগে পর্যন্ত ঘোড়ায় খালি পিঠের উপর চড়ে এক হাতে লাগাম আর এক হাতে ছিপটি নিয়ে তীর বেগে হাঁকিয়ে গেছেন ঘোড়াকে। কুঠিতে কোনো বদমাইশ ঘোড়া এলে সাহেব বলতো, সরকারের ছেলের কাছে দিয়ে এসো। মা বলেন, আর সামনে ওই জিরাতে সেই সব বদমাইশ ঘোড়া ছুটিয়ে সায়স্ত করবার কি ধুম। ঘুলঘুলির মধ্যে দিয়ে দেখে আমার যেন বুক শুকিয়ে যেত, কম ভুগেছি ওকে নিয়ে। গিরিবালা বলিয়া যান, আর সেসব আমার আসবার আগেকার কথা, আমায় দেখতে হয়নি। মাঝে মাঝে গল্প শুনতাম, ভয়ও হতো, আবার মন্দও লাগতো না। ভাবতাম, যা কেটে গেছে তো সেসব ঝোঁক,
তাভিন্ন পাণ্ডুলে গঙ্গাও নেই যে সাঁতরার ব্যাপারটা হওয়ার ভয় আছে। সেদিন কিন্তু দরজার আড়াল থেকে বাবার মুখে কথাগুলো শুনে আমার যেন ভয়ে হাত পা গুটিয়ে আসতে লাগলো। বাপই যদি এরকম ভাবে বলেন, তো আজ যেটা ঠাট্টা, কাল সেটা সত্যি হতে কতক্ষণ? সমস্ত দিনটা যে আমার কি করে কাটলো আমি জানি। একে মনের এই অবস্থা, তার উপর ওই এক কাণ্ড হলো। মার মনটা খুবই খারাপ ছিল। ওকে বললেন, ওইরকম ঠাট্টা করে উড়িয়ে দিলেন। বাবাকে বললেন, বাবার ওই কথা। রাগটা শেষকালে আমার উপরে এসে পড়ল। গিরিবালা হাসিয়া বলেন, ওই যে কি কুক্ষণে ঠাকুরপোকে বলেছিলাম, জীবজ নদীর তীরে সবাই মিলে ঘর করে থাকতে ইচ্ছে করছে। খুব যে বকাঝকা করলেন তা নয়, সবে নতুন এসেছি তো। চুল বডিবার সময় বললেন, বেহায় বেহানির শিক্ষার তো প্রশংসা করতে পারলাম না বাছা। মেয়ে ছেলের মুখে এরকম কথা কখনো বের করতে আছে, না মনেই কখনো ভাবতে আছে? কথায় বলে না, মতিভ্রম। সীতা কি সাধ করে নদীর তীরে কুড়ে বেঁধেছিলেন, না তার অবস্থা কেউ কামনা করে? এরকম আস্তে আস্তে বিনিয়ে বিনিয়ে বেশ খানিকটা বকে গেলেন। গিরিবালা শৈলেনকে সাক্ষী মানেন। হ্যাঁ রে, নদীর তীরে কুড়ে বেঁধে থাকতে যাব কেন বল দেখিন। একটাই 3 দিন পথ চলে চলে জায়গাটা বেশ ভালো লেগেছিল। ঠাকুরপোকে একটা কথার কথা বললাম, তাই নিয়ে উঠতে বসতে নাকাল হতে হবে জানলে কি তাও বলি? ভয় লেগেই ছিল, মার কথা শুনে যেন আরো কাটা হয়ে রইলাম। মেয়ে ছেলের ননদ আর শাশুড়ি নিয়ে একটা আতঙ্ক থাকেই। মার কাছে এ কটা দিন আদরই পেয়ে এসেছি। ভয় হলো, এবার কি আসল শাশুড়ির রূপ ধরলেন? ভয়টা জানিয়ে কারোর সঙ্গে যে একটু পরামর্শ করি তারও উপায় নেই। অনেক ভেবে ঠাকুরপোকেই হাত করা ঠিক করলাম। দুপুরবেলা সবাই যখন ঘুমিয়েছে, খোঁজনিকে দিয়ে বাইরে থেকে ডেকে পাঠালাম। তারপর ঘরের মধ্যে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি গোলাপ জামুন খেতে ভালোবাসো ঠাকুরপো? জিজ্ঞেস করলেন, কেন বলো দেখিন? বললাম, এই এমনি, যদি খাও তো ব্যবস্থা হয়। ঠাকুরপো ঠায় আমার মুখের পানে চেয়ে রইলেন। তারপর একটু হেসে বললেন, আর তোমাদের দুজনের কি হয়েছে বলো দেখিন? পশু দাদা ভূতকে দিয়ে গোলাপ জামুন আনিয়ে তিনিকে ফ্যাসাদে ফেললেন। তোমার হাতে কি পেতনি আছে নাকি? না বাপু, দরকার নেই। আমার আঁচলে একটা চারানি বাঁধা ছিল, খুলতে খুলতে বললাম, ঠাট্টা নয়, এই নাও খেয়ে নিও। বললেন, কি ব্যাপার বলো তো? এই দুপুরে গোলাপ জামুন? তোমার নিজের খেতে ইচ্ছে হয়েছে নাকি? আমি তখন ওর কাছে আসল কথাটা ভাঙলাম। বললাম, তোমাকে সেই জীবশ নদীর তীরে ঘর করে থাকবার কথাটা তুলে নিতে হবে ঠাকুরপো। আমার ভয়ানক ভয় করছে। মা ভয়ঙ্কর চটে গেছেন। লক্ষ্মীটি বলবে আমি বলিনি, তুমি নিজে বানিয়ে বলেছ। ওকেও সে কথাটা বলে দেবে। ঠাকুরপো চোখ দুটো বড় বড় করে আমার মুখের পানে চেয়ে বললেন, ওরে বাবা, আমি প্রাণ থাকতে গেলেও পারবো না দাদা আর মার কাছে এই কথা বলতে। তুমি এই বিদ্যে শেখাচ্ছ আমায়? দূর 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 করে পালিয়ে গেলেন। একেবারে উল্টো ফল হলো দেখে আমি তো অকুল পাথারে পড়লাম। যা হবার তা তো হয়েছিল। এখন ভয় হলো ঠাকুরপো আবার এই কথাটা বলে দেবে, তাহলে আর আমার কিছুই বাকি থাকবে না এই বাড়িতে। সে যে আমার মনের অবস্থা কি হলো তোকে কি বলবো। সমস্ত দিন ঠাকুরপো আমায় এড়িয়ে এড়িয়ে চললেন। একবার সুবিধে মতো দেখা পেলাম না যে অন্তত এবারের এই কথাগুলো বলতে মানা করে দিই। বুকে কান্না ঠেলে ঠেলে উঠছে, কাঁদতেও পারছি না। এদিকে আতঙ্ক হয়েছে, হলো বলে বাড়িতে আরেকটা হইচই বাবা থাকতে থাকতে। বিকেলবেলা কাঁদবার একটু সুবিধে হলো, যেন বাঁচলাম। বেলে তেজপুর থেকে একটা চিঠি এলো, হরিচরণের লেখা। আর সব খবরের মধ্যে খবর, বাবার ঘুড়িটা কদিন থেকে খাচ্ছে না, বোধহয় আর বেশি দিন বাঁচবে না। গিরিবালা আবার সজোরে হাসিয়া ওঠেন, বলেন, চিঠি পড়ে আমার সে কি কান্না! ত্রিনয়নী ঠাকুরজি চিঠিটা এনে দিয়েছিলেন। অমন করে হঠাৎ কেঁদে উঠতে দেখে দৌড়ে গিয়ে খবর দিলেন, মা, বড় ঠাকুরজি, মেজ ঠাকুরজি ছুটে এলেন। চিঠিতে কিছু মন্দ খবর আছে কিনা দেখবার জন্য বিরাজ ঠাকুরজি একবার চিঠিটা খুব মনে মনে পড়ে জোরে মাকে পড়ে শোনালেন। কাঁদবার যুগে কিছু না দেখে মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, কাঁদছো কেন বৌমা? চিঠিতে তো কিছু নেই। চিঠি পেয়ে সবার জন্য মন কেমন করছে? মাথা নেড়ে বললাম, না, তার জন্য নয়। মা কাছে এসে পিঠে হাত বুলিয়ে দিলেন, ঠিক তাই করছে।
মন ওরকম উতলে ওঠে কখনো কখনো। তা দুঃখ কি? শিগগিরই তো চোখ মা। এই সময় বাবা আপিস থেকে এলেন। বললেন, ও কি মা, আমার কাঁদছেন কেন? তিনি চিঠির কথা শুনে নিজে একবার পড়লেন, তারপর হেসে উঠে বললেন, ধরেছি, গুড়ি খাওয়া ছেড়েছে বলে কোর সোহারের বেটির আবার লোক শোক উতলে উঠছে। মার কাছ থেকে আমার নিজের কাছে টেনে নিয়ে বললেন, আর ঠিক করে বলবে, নকলে আমি রাগ করব। আমি মুখটা বাবার বুকে নুকিয়ে মাথা নেড়ে আস্তে আস্তে ফোপাতে ফোপাতে বললাম, বড্ড ভালো ঘুরেছিল। খুব একচোট হাসি পড়ে গেল। বাবাও একটু না হেসে পারলেন না। তারপর পাছে বেশি অপ্রস্তুত হয়ে পড়ি, সবাইকে একটু ধমক দিলেন। জামা জুতো যখন ছাড়তে লাগলাম, নানা রকম গল্প করে ভোলাবার চেষ্টা করতে লাগলেন আমায়। সে ঝোঁকটা তো সামলালাম, কয়েকদিন ধরে কিন্তু খ্যাপান উঠে গেল। গিরিবালা আবার হাসিয়া বলিলেন, তা দোষও দিতে পারি না কারুর বাপু। কোথায় 400 ক্রোশ দূরে গুড়ি খাওয়া ছেড়েছে বলে অমন হাপুস নয়নে কাঁদা। অন্য লোক হলে আমিও খ্যাপানিতে যোগ দিতুম। একটা সামঞ্জস্য থাকা চাই তো মানুষের। বেশ খানিকটা হাসেন গিরিবালা, তাহার পর আবার গম্ভীর হইয়া যান। কি একটা প্রীতির রসে সমস্ত মুখটি নরম হইয়া আসে। বলেন, সেইবারে তোর কাকার মন দেখেছিলাম, আমায় তো এই বিদ্যে শেখাচ্ছ বলে অমন করে চলে গেলেন। তারপর আমার কান্না দেখে, খ্যাপামির মধ্যে ওই রকম অপ্রস্তুত হয়ে যেতে দেখে উনি ঠিক কখন মাকে গিয়ে বলেছেন যে জীবজ নদীর কথা উনি নিজে বানিয়ে বলেছিলেন। বোধহয় দিন দুয়েক পরের কথা। রান্নাঘরে কি করছিলাম, মনে হলো যেন মা রেগে কাকে কি বলছেন। বেরিয়ে দেখি ওদিককার দাওয়ায় ঠাকুরপো দেওয়ালে ঠেস দিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন, আর মা বকছেন। আমার কানে গেল, তুই তাহলে বানিয়ে বানিয়ে বলতে গেলি কেন? সবার কাছে মিছিমিছি নাকাল হচ্ছেন মেয়ে মানুষ। আমায় দেখে ঠাকুরপো প্রথমটা আরো যেন কিরকম হয়ে গেলেন, তারপর একটু ঝেঁঝিয়ে বললেন, বারে ঠাট্টা করবো না, মাগনির বৌদি হতে এসেছেন বলেই লাফিয়ে নেমে দূর দূর করে পালিয়ে গেলেন। পুরানো কথা বলতে গিয়া গিরিবালা মাঝে মাঝে একটু করিয়া থামিয়া যান, বিশেষ করিয়া সেই সব জায়গায় যেখানে দরদটা একটু ঘন। যে প্রসঙ্গটা শেষ করিয়াছেন তাহার সম্বন্ধে একটু ছোট মন্তব্য করেন, তাহার পর আবার নতুন প্রসঙ্গ আরম্ভ করেন। বলিলেন, মনটা ঠাকুরপার বরাবরই একরকম, দেখলাম কি না এই এত বছর। যাক, গুড়ির দোয়াই দিয়ে আর ঠাকুরপোকে মিথ্যে ও ঝোঁকটাতে একরকম সামলে ওঠা গেল। কিন্তু কপালে যার দুর্ভাবনা লেখা, তার কোথা থেকে এসে যে কি জোটে বলা যায় না তো। এক ভাবনা যদি বা গেল, ভাবনা হলো ঘর পালানির বংশ। তোরা যখন হবি তখন তোদের আবার এরকম ঝোঁক হবে না তো? মা কড়া মানুষ, তারই এত ভয়, আর তোরা যদি আবার ওরকম হোস তো আমার দশা কি হবে? মাথা নেই মুন্ডু নেই, সে যে আবার কি ভাবনা বলে বোঝাতে পারি না। তাই কি এক আধ দিন রে, প্রায়ই হতো ভাবনা। বাইরের দিকে ঘুলঘুলিটার কাছে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতাম। শৈলেনের জীবনের একটা ঘটনা মনে পড়িয়া যায়। তাহার মুখের দিকে চাহিয়া হাসিয়া বলেন, গেল কি শেষ পর্যন্ত ফলে রে, কি যে বংশের ধারা। মাতা পুত্র উভয়ই হাসিতে থাকেন। মাসখানেক পরে বিরাজমোহিনী চলিয়া গেলেন। বয়সে একটু বড় হইলেও সম্বন্ধে ছোট। বয়স আর সম্বন্ধ এই দুইয়ের মাঝে একটা রফা করিয়া লইয়া উনি বাড়িতে সবচেয়ে অন্তরঙ্গ সাথী হইয়াছিলেন। ওর যাওয়ায় গিরিবালার কাছে বাড়িটা যেন অর্ধেক খালি হইয়া গেল। বাকি রহিলেন মতিবালা, বাহিরে রহিল দুলার মন। দুলার মন এক একদিন দুপুরেও আসে। সেদিন নিদ্রা ছাড়িয়া বাঘবন্দি খেলা হয়, মতিবালাও থাকেন। রাঙা বেড়ালটাও আসিয়া কোল দখল করে। সঙ্গে সঙ্গে গল্প চলে, মাঝে মাঝে ছড়া যোগে মতিবালার বেড়ালের আদর। একটু রঙ্গ করিবার ইচ্ছা থাকিলে খোঁজনিকে ডাকিয়া লওয়া হয়। পালের মতো মোটা কাপড়ে একটা খসখসে আওয়াজ করিতে করিতে এবং কাঁসার মল বাজাইতে বাজাইতে খোঁজনি অভয়াকে লইয়া উপস্থিত হয়। ঘুমের জেল লাগিয়া আছে, দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া বসিয়ায় একটা হাই তোলে। একদিন বাঘবন্দি খেলার মধ্যে গিরিবালা বলিলেন, এবার খোঁজনি চলল আমাদের কাঁদিয়ে।
খোঁজনি উঁচু দাঁতের উপর ঠোঁট দুইটা কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, হ্যাঁ, কাহারে কনিয়া? শ্বশুরবাড়ি আর কোথায়? এবার শুনেছি তারা দলবল নিয়ে আসবে, তোকে বেঁধে নিয়ে যাবে। খোঁজনি সাদা সাদা চোখ পাকাইয়া শরীর দুলাইয়া কতকটা ভ্যাংচাইয়া বলিল, ই, বেঁধে নিয়ে যাবে? গাইছি কি মহিষীচি? আমি গরু কি মহিষ গো? মতিবালা ঘুরিয়া বসিলেন, ঝাঁঝিয়া বলিলেন, যাবিনি পোড়ার মুখী? বুড়ো বয়স পর্যন্ত পালিয়ে পালিয়ে আসবি, এদিকে আবার গুমর করা চায়। আমার শ্বশুর সমস্ত জেতের মোড়ল, বাড়িতে দুটো দাঁড়ের মড়াই, দুটো হাল, গাই, মহিষ, জেনা ঝুটা বজাইছি। কিন্তু তোর তাতে কি? যদি রাজাই হয় তোর শ্বশুর, মানা করেছি, রাজা হও উজির হও, আমার ছোট দেখুন। তাহার তর্কের ঢং দেখিয়া তিনজনেই হাসিয়া উঠিলেন। মতিবালা বলিলেন, কেন ছাড়বে? খরচ করে ব্যাটার সঙ্গে বিয়ে দিয়েছে, বাপের বাড়িতে ফেলে রাখতে চাইবে কেন শুনি? খোঁজনি নাট শিকটাইয়া আকাশে তুলিল, বলিল, বা, তার বাপ অত খরচ করিয়াছে, সেই বা কেন বাপের বাড়ি ছাড়িতে যাইবে? আবার হাসি পড়িয়া গেল। মতিবালা বলিলেন, শুনো হে দোলার মন। দুলার মন গম্ভীর হইয়া বিকের মতো মাথা দুলাইয়া দুলাইয়া কহিল, ঠিকই তো বলিয়াছে খোঁজনি। বাপ পয়সা দিয়া জামাই কেনে, শ্বশুর পয়সা দিয়া বউ কেনে, গায়ে গায়ে শোধ হইয়া গেল। যে যার বাড়ি বসিয়া থাকুক, দুলার মনও তো যাইবে না এবার লইতে আসিলে। যদি জবরদস্তি লইয়া যায় তো সেও পলাইয়া আসিবে। খোঁজনিকে প্রশ্ন করিল, কি রকম করে পালাস বলে দে তো খোঁজনি। হাসি চাপিয়া মনোযোগের ভঙ্গিতে খোঁজনির সঙ্গে মুখোমুখি হইয়া বসিল। খোঁজনি বলিল, এর দ্বারা হবে? দুলার মন বলিল, তু কহিত, তু বল তু। খোঁজনি বলিল, একরকম উপায় করিলে হয় নাকি? উহারা সাবধান থাকে না? একবার তো টের পাইয়া রাস্তা থেকে ধরিয়া লইয়া যায়। একবার পলাইয়া ছিল শেষ রাত্রে, ব্যাটা ছেলের মতো কাপড় পরিয়া, মর্দবার পাগড়ি আর পিরান চড়াইয়া, হাতে তাহার লাঠিটা লইয়া। একবার পলাইতে তাহার কিছু বেগ পাইতে হয় নাই। ওর বাবা এখান থেকে ওকে বুঝাইয়া সুজাইয়া লইয়া গেল। ওর শ্বশুর খুব খুশি, সমধিকে একদিন ধরিয়া রাখিল। তাহার পরদিন রাত্রে সমধির খাতিরে একটা ভোজের আয়োজন হইল। ন্যায়সারও ব্যবস্থা ছিল। যখন সবাই খাইতে বসিয়াছে, শাশুড়ি ননদ যা এরা সব সদর দরজা থেকে তামাশা দেখিতেছে। খোঁজনি খিড়কি দিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল। তাহার পর বন বাদার ক্ষেত ভাঙিয়া ছুট ছুট ছুট। খোঁজনি হাতটা দুলাইয়া ঘুরাইয়া এমনভাবে বর্ণনা করিতে লাগিল যে ইহারা সব হাসিয়া লুটোপুটি খাইয়া গেলেন। গিরিবালা বলিলেন, কি গেরো বাবা, আরো অনেকদিন পরে গেছে বলেই তো সে বেচারারা মনের ফুর্তিতে ভোজের আয়োজন করেছে। মতিবালা বলিলেন, যার জন্য জোগাড় সেই রাত দুপুরে খানাখন্দর ডিঙিয়ে বাড়ি পালাচ্ছে, মর কালামুখী। হাসি সামলাইয়া ওঠা দায় হইয়া পড়িয়াছে। খোঁজনি একটু চাহিয়া চাহিয়া দেখিল, হালকাভাবে কথা হইতেছিল, কিন্তু হঠাৎ যেন স্বরটা তাহার একটু ক্লিষ্ট হইয়া উঠিল। বলিল, তোক নেই কয় হে মতি? মতিবালা তর্কের ঝোঁকে রুখিয়া উঠিলেন, বলিলেন, কেন বলবো না আমি? তুই পালাবি, আর আমার বলতেই যত দোষ। খোঁজনি বলিল, পালায় কি সে নিজের জন্য? মতিবালা এখন বড় হইয়াছে, মাতব্বর হইয়াছে, দুদিন পরে নিজেই শ্বশুর বাড়ি যাইবে। গরিব খোঁজনিকে ঠাট্টা করিতে শিখিয়াছে। তাহার কথা না তোলাই ভালো। তবে আজ ত্রিনয়নীকে, অভয়া, বৌয়াকে খোঁজনির সঙ্গে করিয়া দিক। সে যদি আবার পলাইয়া আসে তো তাহাকে যেন ঝাঁটা মারিয়া তাড়াইয়া দেওয়া হয়। মতিকে কেন সে বলিতে যাইবে? আর তো খোঁজনিকে দরকার নাই তাহার। কিন্তু যখন হামাগুড়ি দিতে শিখে নাই, তখন থেকে এই খোঁজনির কোলে মানুষ হইয়াছে। দুলার মন বড় হাসিতেছে এখন। শ্বশুরবাড়ি গিয়া যখন কোলের ভাইটির কথা মনে পড়িবে, তখন কেমন এই হাসি মুখে লাগিয়া থাকে দেখা যাইবে। খোঁজনির বেলায় হাসিতে তো আর পয়সা খরচা হয় না। খোঁজনি তো যাইবে মধুবাণী দুলার মনে শ্বশুর বাড়িতে, গিয়া বলিবে, বৌয়া, খোকা, গে দুলরি বলিয়া হেদায় খায় না, রোগা হইয়া গিয়াছে।
খোঁজনি দেখিবে, সেসব শোনার পরও শ্বশুর শাশুড়ির আদর কত মিষ্টি লাগে দুলার মনের। বলিতে বলিতে খোঁজনি হঠাৎ গিরিবালার পানে চাহিল, সাদা সাদা চোখ নাচাইয়া মাথা দুলাইয়া বলিল, তুমি আজ বড় হাসছ গো কোনে বউ। পরশু দুপুরে জানালার কাছে কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সুর কাটিয়া যায়। সবাই মেয়ে ছেলে, যাহার বিবাহ হইয়াছে তাহারও, যাহার হয় নাই তাহারও বুকে ধক করিয়া লাগে। তবু সহজ ভাবটা বজায় রাখিবার চেষ্টাই করিতে হয়। গিরিবালা একটু ধমকের সুরে বলিলেন, তুই দেখেছিলি আমি কাঁদছিলাম, আবার ফুপিয়ে ফুপিয়ে? খোঁজনি উত্তর দিল, নাই, কাহা দেখলি? না, কোথায় আর দেখেছি। মতিবালা বলিলেন, কেঁদেছিল, এবার বাপের বাড়ি পালাবে তোর মতন। দুলার মন হাসিবার চেষ্টা করিয়া বলিল, সে তো বলিলই, শ্বশুর বাড়ি যাইবে না। খোঁজনি যে মধুবনিতে যাইবে, তাহাকে পাইবে কোথায়? সে বিনাইয়া বিনাইয়া খোকার কথা বলিতে যাইবে। খোঁজনি চোখ নাচাইয়া বলিল, কি যাইবে না? বর দেওয়ার ছুটিয়া আসিয়া চ্যাংদোল্লা করিয়া লইয়া যাইবে, একজন হাত ধরিবে, একজন পা ধরিবে। দুলার মন বলিয়া উঠিল, পায়ে ধরলে তো তুইও জিতিস। সকলেই আবার একটু হাসিয়া উঠিলেন। কিছুদিন গেল, বিরাজমোহিনীর অভাবটা গা সওয়া হইয়া বসিয়াছে। এমন সময় একদিন বামনটুলিতে মেয়েদের ঐক্য সঙ্গীত উঠিল। মতিবালা বলিলেন, দেখ তোরে খোঁজনি, কারোর বিয়ে নাকি? রামপিয়ারি ছোট বোনটার হবার কথা হচ্ছিল। খোঁজনি বামনটুলি পৌঁছিবার পূর্বেই ত্রিনয়নী লঘুভাবে লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল। তাহার স্বাভাবিক মুক্ত কণ্ঠে বলিল, বৌদি, তোমার দুলার মন চললেন শ্বশুর বাড়ি, দিরাগমন হচ্ছে। সঙ্গে সঙ্গে দিরাগমন সম্বন্ধে একটি চলতি এদেশি ছড়া সুর করিয়া আওড়াইতে আওড়াইতে আবার বোধ হয় বামনটুলির দিকেই ছুটিয়া গেল। গিরিবালা তাড়াতাড়ি বাহির হইয়া কি জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন, দাওয়ার খুঁটিটা ধরিয়া অন্য মনস্কভাবে দাঁড়াইয়া রহিলেন। 3 দিন ধরিয়া জোর গান চলিল। আসন্ন বিচ্ছেদের পূর্বে দুলার মনকে দেখিতে বড় ইচ্ছা করে। খোঁজনিকে বলেন, হ্যাঁ একবার ডেকে আন না খোঁজনি, যাওয়ার আগে দেখাটা একবার হবে না? খোঁজনি নিদারুণ বিস্ময়ে চোখ বড় বড় করিয়া নিজের গালে একটি লঘু করাঘাত করে, বলে, মা গো, ওর বর এসেছে, কেমন করে আসবেন দুলার মন? কেন, এসেছে তো কি হয়েছে? আমাদের দেশে তো বেরিয়ে সবার সাথে সাক্ষাৎ করে আসে। খোঁজনি এত কৌতুক বোধ করে আর এত আশ্চর্য বোধ হয় তাহার যে মতিবালাকে না ডাকিয়া পারে না। বলে, শুন হয় মতি, হ্যাঁ একবার বরকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়াই এদের দেশে, কখনো শুনিনি এমন কথা। বসিয়া পড়িয়া দুলিয়া দুলিয়া এত হাসে যে চিকিৎসার দরকার হইয়া পড়ে। গিরিবালা কতকটা রাগে, কতকটা অপ্রতিভ হইয়া বলেন, দাও তো, পোড়ার মুখের পিঠে গোটা কত কিল বসিয়ে ঠাকুরজি। মরণ, বুড়ো মাগি, শ্বশুরবাড়ি থেকে পালিয়ে পালিয়ে আসতে দোষ নেই, কেউ যদি দুপা হেঁটে দেখা করে তাইতেই যত দোষ হলো। অবশ্য দুলার মন আসিল দেখা করিতে, কিন্তু যেভাবে আসিল তাহাকে চেনা দায়। একা নয়, একটি সঙ্গীত মুখর দলবেষ্টিত হইয়া। মা আছে, কাকি আছে, পাড়ার কয়েকজন বসি আছে, পাশে পাশে কয়েকজন সঙ্গিনীও আছে। দুলার মনে সমস্ত অঙ্গটি গোলাপি রেশমের শাড়ি, পিরান আর রূপার ভারী ভারী গহনায় মোড়া, চোখে গাঢ় করিয়া কাজল টানা, কপালের মাঝখানে ছোট ছোট চুমকি বসানো একটি ডাগর গোছের টিকুলি, কানে বেশ বড় 2টি রূপার ঝুমকা, বেশ চপচপে করিয়া তেল মাখাইয়া এদেশি পদ্ধতিতে চুল বাঁধা। সামনের কতকগুলা চুল নামাইয়া তেল আর কি একরকম মশলা সহযোগে কপালের উপর অর্ধবৃত্তাকারে সাটিয়া বসানো, মাঝখানে বিভক্ত করিয়া মেটে সিঁদুর। অতিরিক্ত অলঙ্করণের মধ্যে এমন একটা পুতুল পুতুল ভাব ফুটিয়াছে, দুলার মনকে যেন অনেক ছেলে মানুষ দেখাইতেছে। গিরিবালার বড় অদ্ভুত বোধ হইতেছিল, এ তাহাদের রোজগার সাথী হাস্যচপলা দুলার মন নয়, একটি যেন শিশু বধূ। হঠাৎ কি মনে হইল, গিরিবালা নিস্তারিণী দেবীর কাছে সরিয়া গেলেন, চাপা গলায় প্রশ্ন করিলেন, মা,
সীতাও কি এরকম ছিলেন নাকি? নিস্তারিণী দেবী হাসিয়া উঠিলেন, বলিলেন, শোনো কথা বৌমার। দুলার মনের মা প্রশ্ন করিল, কি হে দুলহিন? নিস্তারিণী দেবী হাসিতে হাসিতে বলিলেন, বৌমা জিজ্ঞেস করছেন সীতাও এরকম ছিলেন নাকি। হ্যাঁ গা, এই দেশেরই মেয়ে অন্যরকম হবেন, দেখো জ্বালা। দুলার মন সংকুচিত হইয়াই ছিলেন, আরও যেন গুটাইয়া গুটাইয়া গেল। চারিদিকে যে একটা মৃদু হাসির তরঙ্গ উঠিল, তাহাতে গিরিবালাও একটু অপ্রতিভ হইয়া গেলেন। সে ভাবটা কিন্তু শীঘ্রই কাটিয়া গিয়া মনটা আবার কৌতুকে পূর্ণ হইয়া উঠিল। এই তাহা হইলে আসল সীতার রূপ! কত তফাত যাত্রার দলে দেখা তাহার পরিচিতা সীতা হইতে। অনেকক্ষণ পর্যন্ত ঈষৎ তির্যক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। নতুনে পুরাতনে, জানায় অজানায় মিশিয়া কি একটা অদ্ভুত ব্যাপার যেন চোখের সামনে ঘটিয়া চলিয়াছে। যাত্রার অশোক বনের কি বাল্মীকি আশ্রমের পরিচিতা সেই মা জানকী, বিনাইয়া বিনাইয়া কাঁদার সুর কানে ভাসিয়া আসিতেছে। আর সামনের এই অভিনব বেশ, অভিনব সজ্জায় দুলার মন, এ যেন কত যুগ পূর্বে এদেশেরই প্রথায় সংঘটিত একটি বিদায় দৃশ্যকে একেবারে অন্তরঙ্গ করিয়া প্রাণের কাছে আনিয়া দিল। যেন এই সামনেই হইতেছে একটা বিপুল বিচ্ছেদ আর বিরহের জীবন সামনে করিয়া। দুই বিন্দু অন্নপানের অশ্রু চক্ষুপটে বহন করিয়া এমনই নববধূরূপে মা জানকী পা বাড়াইলেন। স্থিতি নাই, শান্তি নাই, শুধুই চলা, শুধুই কাঁদা। মা জানকী সরিয়া আবার দুলার মন স্পষ্ট হইয়া ওঠে। কিন্তু মা জানকী যেন বিদায়ের অশ্রুবিন্দু দুইটি দুলার মনের চক্ষে ভরিয়া একটি চির বিষাদময় জীবনের উত্তরাধিকার দিয়া যান। এ অশুভ কল্পনা কেন? গিরিবালার মনটা হঠাৎ টনটন করিয়া ওঠে। বেশ তো দেখিতেছিলেন, কাপড়ে গহনায় ঢাকা তাহাদের প্রতিদিনের সাথী দুলার মনের নতুন রূপ কেমন অদ্ভুত লাগিতেছিল। অদ্ভুত অথচ কত সুন্দর একটা ছবি। হঠাৎই অমঙ্গল চিন্তা কেন? নিস্তারিণী ভিতরে গেলেন, বাক্স খুলিয়া 5টি টাকা আনিয়া দুলার মনের আঁচলটি তুলিয়া ধরিয়া বলিতেছেন, যা কিনবার ইচ্ছে হবে, কখনো হয় যদি কিনবি দুলার মন। তুই চললি মতির বৌমার নাম করার সঙ্গে সঙ্গেই কি যে হইল। গিরিবালা হঠাৎ চোখে অঞ্চল তুলিয়া একেবারে ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। সকলে বিস্মিতভাবে চাহিয়ায় অবস্থাটা বুঝিয়া যেন কিরকম হইয়া গেল। দুলার মন আঁচলটা নিস্তারিণী দেবীর হাতে ছাড়িয়া দিয়া আরক্ত মুখে নত নয়নে দাঁড়াইয়াছিল। ক্রন্দনের শব্দ কানে যাইতেই একবার চোখ তুলিয়া গিরিবালার পানে চাহিল এবং সঙ্গে সঙ্গেই ঘুরিয়া মাকে জড়াইয়া গিরিবালার মতোই ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল, তোদের সবাইকে ছেড়ে কেমন করে থাকবো গো মা। কাহারও চক্ষু শুষ্ক রহিল না। আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে একজন বর্ষীয়সী বলিল, দুলার বনের বাড়িতে এ পর্যন্ত কাঁদে নাই, সঙ্গিনীকে ছাড়িয়ে যাওয়া আরো কষ্ট করছে। ক্রমাগতই মুখে একই কথা ছিল, নয় কি দুলহীন, নয় কি দুলহীন। প্রথম দিন কতক মনটা থাকিবেই যে ভার ভার। নতুন জীবন, যাহারা ছিল একেবারে পর, অচেনা তাহারা আপন হইয়া গিয়া নতুন বেদনার সৃষ্টি করিতেছে। বিরাজমোহিনী গেলেন, দুলার মন গেল। চণ্ডীচরণের সাঁতরার স্কুল থেকে নাম কাটাইয়া আনা হইয়াছিল। অত দূরে থাকিয়া পড়াশোনা করার অসুবিধা ছিল, তবে এতদিন উপায় ছিল না। এবার একটু সুবিধা হইয়াছে। বিরাজমোহিনীর শ্বশুরালয় ভাগলপুর। স্থির হইয়াছে চণ্ডীচরণ দিদির কাছে থাকিয়াই পড়াশোনা করিবে। কয়েকদিন পরে বিপিন বিহারী গিয়া তাহাকেও রাখিয়া আসিবেন। পাণ্ডুল যেন মরুভূমির মতো বিরস হইয়া উঠিল। প্রতি মুহূর্তটি গুনিয়া গুনিয়া দিন কাটানো। কবে কাহার দুছত্র চিঠি আসিবার কথা, কবে বাড়িতে একটি ছোট উৎসব হইবে, কবে আবার নতুন করিয়া বাপের বাড়ি যাওয়ার দিন হইয়াছে। এইসব সামান্য সামান্য অবলম্বনগুলিকে আগড়াইয়া ধরিয়া থাকা।
একটা যেন অপরিসীম ক্লান্তি আসিয়া পড়িয়াছে জীবনে। একদিক দিয়া এই, আবার আশ্চর্যের কথা, এই বিরস জীবনে কোথা থেকে আসিয়া পড়িতেছে মাধুর্য। নিতান্ত অলক্ষ্যে জীবন তাহাতে ধীরে ধীরে সিঞ্চিত হইয়া পড়িতেছে। জীবনের তো ধর্মই এই, অতৃপ্তির পাশে কখন কিভাবে যে তৃপ্তি আসিয়া দাঁড়ায় বোঝা যায় না, কিন্তু দাঁড়ায়। আর দাঁড়ায় বলিয়ায় শত দুঃখের মধ্যেও থাকে একটা সান্ত্বনা, বাঁচায় থাকে একটা আনন্দ, জীবনের গতি থাকে অটুট। মেয়েদের জীবনে এ ধর্ম আরও প্রবল। তাহার মধ্যে যে লতার নমনীয়তা বর্তমান, অল্পকেও বেশ চড়াইয়া নিজের মধ্যে গ্রহণ করিতে পারে। তবুও যাদের চড়ানো গেল, তারা যখন যায় তখন অনেকগুলি তন্তুই ছিন্ন করিয়া যায়। বিরাজমোহিনী আর দুলার মনের যাওয়ার মধ্যে বেদনা আরও গভীর এই জন্য যে ওরা দুদিনের জন্য গেলেন না। গিরিবালা বুঝিলেন ওরা পাণ্ডুলের জগৎ ছাড়িয়া নিজেদের নিজের জগৎ রচনা করিবার জন্য দিন দিন সুদূর হইতে সুদূর হইয়া চিরতরেই গেলেন, পর হইয়া গেলেন। গিরিবালা যেমন আসিয়াছেন তেজপুর থেকে, ওদের স্মৃতি থেকে কি করিয়া তেজপুরের কথা সব মনে আসিয়া জড়ো হয়। সেই থেকেই মেয়ে মাত্রেরই অদ্ভুত জীবনের ধারার কথা। এই তো তিনি তেজপুর ভুলিতে বসে আছেন। কবার মনে পড়ে তেজপুরের কথা। বাবা, জ্যাঠামশাই, মা, জ্যাঠাইমা, সাতকড়ি, পুতি, হরিচরণ, খোকা, কবারই বা ভাবেন এদের কথা দিনের মধ্যে। আবার ভাবেন না বলিয়ায় কর্মচঞ্চলতার মধ্যে পাণ্ডুলি মনটা পরিপূর্ণ করিয়া থাকে বলিয়ায় অলস মধ্যাহ্নের মুহূর্তগুলি এরা আসিয়া ভরাট করিয়া ফেলে। মধ্যাহ্নের পাণ্ডুল যেন আরো হইয়া ওঠে অসহ্য। এদিকে জীবনটাকে আরো দুর্বহ করিয়া যাওয়ার দিন যাইতেছে ক্রমাগতই পিছাইয়া। 1 মাসের মধ্যে ফিরিয়া যাইবার কথা শুনিয়া আসিয়াছিলেন, সে 1 মাস তো বহুদিনই পিছনে পড়িয়া গেছে। ক্রমাগতই একটা না একটা বাধা। প্রথম প্রথম 2-1 বার যাওয়ার দিন কোনো কারণে বাতিল হইয়া গেলে কাছাকাছি দিন স্থির হইত। এখন সে ভাবটাও গিয়া ঋতু পরিবর্তনের সঙ্গে যাওয়ার দিনটা জুড়িয়া দেওয়া হইতে লাগিল। দুর্গাপূজার পরেই হইল না বলিয়া শীতেও হইল না। নতুন দেশ থেকে আসিয়াছেন, এদেশের হাড়ভাঙা শীতের মধ্য দিয়া 400 মাইল পথ অতিবাহিত করিতে যাইতে পারবেন না। বাস্তবিক শীত যখন পড়িল তখন মনের অভিমানকে ধরিয়া রাখিবার আর অবসরই দিল না গিরিবালাকে। রাত্রিগুলো তো এত ঠান্ডা যে মনে হয় ঘর ছাড়িয়া একবার বাহিরে গেলে আর ফিরিতে পারিবেন না। একদিন একটা জ্বলন্ত কাঠের গুঁড়ির সামনে বসিয়া নিজের মুখে বলিয়া ফেলিলেন, ভাগ্যিস মা এ সময় যাওয়ার দিন করনি। ইচ্ছে করে না যে আগুনটুকু ছেড়ে এক পা নড়ি, আবার মাঝখানে অত বড় গঙ্গা পেরোনো, ভাবতেই গা শিউরে ওঠে। শীত এখানে ফুরাইতে না ফুরাইতে দেশ হইতে পত্র আসিল যে সেখানে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। ফাল্গুন চৈত্রের মাঝে যাওয়া না হওয়ায় দিন ধার্য হইল একেবারে আষাঢ়ের গোড়াগুড়ি, চৈত্রের মাঝামাঝি হইতে জ্যৈষ্ঠের প্রায় শেষ পর্যন্ত এদিকের সমস্ত দেশটার উপর দিয়া অতিশয় রুক্ষ পশ্চিমে হাওয়া চলে। উত্তর পশ্চিমের অঞ্চলের লু না হইলেও কাছাকাছি একটা ব্যাপার। গিরিবালা বাংলাদেশ হইতে নতুন আসিয়াছেন, অভ্যস্ত নয়, সহ্য হইবে না। 2-1 বার বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত যাওয়ার কথা স্থগিত রইল। যখন গরম পড়িল, বাস্তবিক সে এক নতুন ধরনের গরম। দ্বিপ্রহরে দুয়ার জানালার ছিদ্রপথেও যেটুকু হাওয়া প্রবেশ করে যেন আগুনের হলকা। উত্তাপ কমিতে কমিতে রাত্রি অনেকখানি গড়াইয়া যায়। একদিন শীতকালের মতোই গিরিবালার মুখ দিয়া বাহির হইয়া গেল, ভাগ্যিস এই সময় যাওয়ার দিন ঠিক হয়নি মা। ওদিকে বেলেতেজপুর মনের পথেও অনেক দূর হইয়া পড়িতেছে। বাড়ির চিঠি আর মাসে একটা করিয়া আসে কি না আসে।
অভিমান হয় যখন মনে পড়ে, কিন্তু মনের এই খেয়াল নাই যে তাহার নিজের চিঠি লেখাও কমিয়া গেছে। সমস্ত বর্ষাটা যাওয়া হইল না। কয়েক পশলা বৃষ্টি পড়িতেই গরমটা একটু কমিল বটে, কিন্তু পাহাড়ের দিকে অতি বৃষ্টির দরুন কমলা আর জীবছে এমন দারুণ বন্যা নামিল যে দেশটাকে তো ভাসাইয়া দিলই, রাস্তার কয়েকটা পুল পর্যন্ত ভাঙিয়া দিল। কমলার খাত গভীর নয়, বন্যাটা একটুতেই নামে এদিকে, কিন্তু এবার অত্যন্ত বাড়াবাড়ি হইল। বাড়ির উঠানে পর্যন্ত জল প্রবেশ করিয়া কয়েকদিন সবাইকে শঙ্কিত করিয়া তুলিল। গিরিবালা গুমর করিয়া ওদের বড় নদী দামোদরের বন্যার গল্প করিতেন কখনো কখনো। মতিবালা বলিতে লাগিলেন, তুমি সঙ্গে করে এনেছ এ বন্যে বৌদি? বন্যার জল সরিয়া গিয়া পথঘাট একটু শুকাইতে না শুকাইতেই এদিককার জল নামিল। একদিন সজল অপরাহ্নে গিরিবালার চুল বাঁধিতে বাঁধিতে নিস্তারিণী দেবী বলিলেন, বৌমার আসা ঠিক 1 বছর হলো। গিরিবালা আর মতিবালার মধ্যে বামনপাড়ার নতুন বিবাহের কথা লইয়া গল্প হইতেছিল। তাহারই একটি ছোট বিরতির মধ্যে কতকটা অবান্তরভাবে নিস্তারিণী দেবী বলিলেন কথাটা। গল্পটা খানিকক্ষণ থামিয়া গেল। হঠাৎ কথাটা বলিয়া যে ভুল হইয়া গেছে সেটুকু বুঝিয়া নিস্তারিণী দেবীও চুপ করিয়া রহিলেন। গিরিবালা আনমনা হইয়া গেছেন, মতিবালার দিকে চাহিয়া গল্প করিতেছিলেন। দৃষ্টিটা বিপরীতমুখী হইয়া গেছে। মতিবালা সেই দিকে একবার চকিত চাহিয়া লইয়া একটু অপ্রতিভ হাসি হাসিয়া মাকে বলিলেন, কথাটা মনে করিয়ে দিয়ে কি উপকারী করলে বৌমার? কয়েক সেকেন্ড পর্যন্ত নিস্তারিণী দেবী উত্তর দিতে পারিলেন না। তাহার পর বলিলেন, কেন, জলে তো পড়েনি। আমিও যখন প্রথম আসি 2 বছর নড়তে পারিনি। আর তখনকার কথা আর এখনকার কথা, পানুল তখন বাঘ ভাল্লুকের আড্ডা ছিল বললেও ভুল হয় না, এত বন জঙ্গল। মতিবালা বলিলেন, আর তুমি কত বড় বীর পুরুষের মেয়ে। তিনজনেই হাসিয়া উঠিলেন। গিরিবালা মুখ ঘুরাইয়া যে 2 বিন্দু জল কোনো রকমে জলে এতক্ষণ আটকাইয়া রাখিয়াছিলেন ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল। বাধ্য হইয়া আঁচল তুলিতে হইল। মায়ে মেয়েতে একটু দৃষ্টি বিনিময় হইল। নিস্তারিণী দেবী বলিলেন, যাবেন এবার? পুজোর সময়টা আর হলো না। অঘ্রাণ মাসে বিপিন গিয়ে রেখে আসবে, ফেরবার সময় বিরাজকে নিয়ে আসবে। তারও তো 1 বছর হয়ে গেল। আসল কথা করাই বা যায় কি? দেশ নয় তো, কাউকে পাঠিয়ে দিলাম। গরুর গাড়ি কি নৌকো করে নিয়ে এলো। আজকাল গাড়ি হয়ে আরো সুবিধে। এখানে লোকেরও তো অভাব। কৈলেশ নিয়ে যেতে পারবেই না। এক উনি কি বিপিন, ওর কথা ছেড়ে দাও। নিঃশ্বাস ফেরবার সময় থাকে না। এই 4 বছর পরে গেছলেন দেশে, তাও বছর কানেক থেকে ভেবে ভেবে আর নিতান্ত জিদ করে যে বিয়েটা এবার দিয়ে আসবই। মতিবালা বলিলেন, ওরাও তো নিয়ে গেলে পারেন, আর তালুই মশাই কি বৌদির জ্যাঠামশাই। নিস্তারিণী দেবী বধূকে সান্ত্বনা দিবার জন্য কথাবার্তার ছলে আসল অবস্থাটা বর্ণনা করিয়া যাইতেছিলেন। কৃত্রিম রসের সহিত একটু মাথা নাড়িয়া বলিলেন, কেন বল দেখিন, তখন থেকে ও যাওয়ার কথা নিয়ে ঘ্যানর ঘ্যানর করছিস? তাড়াতে পারলে বাঁচিস নাকি? পাঠাবো না আমাদের বউ, তা যত বড়ই নিয়ে আতে আসুক। রাঙি আসিয়া মতিবালার করে লুটাইয়া শুইল। কিছু তুক আছে বোধ হয়। বিড়ালটার গায়ে মাথায় হাত বুলাইতে পারিলে মতিবালার কৌতুক বৃত্তিটা প্রবল হয়। একটু হাসিয়া বলিলেন, দিদিকে ওরা পাঠাবে না, আমি চুপি চুপি বারণ করে লিখে দেব। তা দিস? ইস, ভয় দেখাতে এসেছে। থাক দিদি তাদের ওখানে। তোর বিয়ে হলে তোকেও আনবো না, তিনির বিয়ে হলে তিনি কেউ না, অভির বিয়ে হলে তাকেও না। পরভারানি মেয়ে, তার উপর গুমর। যারা আমার ঘর আলো করে রাখবে, বড় বৌমা, চণ্ডীর বউ, তাদের ঘরে বেঁধে রাখবে? রাখবই তো, শেকল দিয়ে। কথার রেশারেশিতে বেশ একটু হাসি পড়িয়া যায় তিনজনের মধ্যেই। নিস্তারিণী দেবী বলেন, হ্যাঁ, শেকল দিয়ে নয় তো কি। হ্যাঁ, একটি করে সোনার শেকল পাবো, আমার হাতে আসবে। বেঁধে রাখবার জন্যই তো এনেছি ঘরে আদর করে।
রাঙ্গি আরামে ঘড়ঘড় করিতেছে। গায়ে একটা লম্বা টান দিয়া মতিবালা বলেন, কি সর্বনেশে আদর বাবা, ভেতরে ভেতরে এই মতলব। আর এবার তিনজনে বেশ জোরে হাসিয়া ফেলেন, কিন্তু হাসি একাধবারই, আর সে হাসিও একটা বেদনারই বিকৃত রূপ। দিন দিন বিন্দু বিন্দু করিয়া অশ্রুই জমিয়া আসিতেছে। আরও একটি বৎসর ঘুরিয়া গেল। বসন্ত রোগও ছিল না, বন্যার বাধাও না, তবে অন্য অন্য বাধা বেশ সহজেই আসিল। এবার যাওয়ার ঠিক কয়েকদিন এদিক ওদিকে বিপিনবিহারী অসুখে পড়িয়া গেলেন। বছর দুয়েকের মাথায় মাথায় একবার যাওয়া লইয়া বেহাইয়ে বেহাইয়ে খুব চিঠিপত্র চলিল দিন কতক। সাতকড়ির পৈতা তা ভিন্ন বহুদিন যান নাই গিরিবালা। সকলে বড়ই ব্যাকুল হইয়া পড়িয়াছেন। ঠিক সেই সময় এখান থেকে কাহারও যাওয়া সম্ভব হইল না। ওদিককার মুশকিল হইতেছে যে কন্যার সন্তানাদি না হওয়া পর্যন্ত রসিকলাল বা অন্নদাচরণের বেহাই বাড়ি আসা চলিবে না। তখনকার দিনে এ নিয়ম খুব কড়াকড়িভাবে প্রতিপালিত হইত। আরও কিছু চিঠিপত্র বিনিময়ের পর স্থির হইল গিরিবালার মামা অখিলচন্দ্রই আসিয়া লইয়া যাইবেন। একটি উৎকট প্রতীক্ষায় আর আনন্দে কতকগুলা দিন কাটিয়া গেল গিরিবালার। একটা অদ্ভুত আনন্দ, তার সংসারে আসিবেন মামা, মামাকে আলাদা করিয়া নিজের সংসার দেখা, যত্ন করা, সেবা করা। দিন যখন সন্নিকট, আশায় আশায় মনটা উদগ্র হইয়া আছে। খবর আসিল, সাতকড়ির পৈতা আপাতত স্থগিত রাখিতে হইল, তাহার মাথা মহের স্বর্গলাভ হইয়াছে। বধূর এ নিদারুণ আশাভঙ্গের আঘাতটুকু শ্বশুর শাশুড়ি উভয়েরই বুকে খুব বাজিল। ঠিক ওই দিনটা আর হইল না, তবে দিন 10-12 পরেই একটা দিন ধার্য হইল। ঠিক হইল বিপিনবিহারী গিয়া রাখিয়া আসিবেন। বিপিনবিহারী চাকরিতে অ্যাপ্রেন্টিসি করিতেছিলেন। কয়েকদিন হইল মধুসূদন বাহিরের কুঠি তদারকি গেছেন। একদিন বিপিনবিহারী কুঠি থেকে একটু সকাল সকাল ফিরিয়া নিস্তারিণী দেবীকে প্রণাম করিলেন। তিনি চিবুক পর্শেই চুম্বন করিয়া সপ্রশ্ন দৃষ্টিতে চাহিয়া বলিলেন, আর সাহেব আমার কাজ করবার হুকুম দিয়ে দিলে মা। আসছে মাসের গোড়া থেকেই, আজ এ মাসের হলো 27 তারিখ, আর দিন চারেক বাকি। নিস্তারিণী দেবী বাড়িতে চণ্ডীপাঠ আরম্ভ করাইয়া দিলেন পরদিন হইতে। 1 সপ্তাহ পাঠের পর সত্যনারায়ণ পূজা হইবে। বাড়িতে একটু বেশ মৃদুগোছের আনন্দ গুঞ্জন উঠিল। তৃতীয় দিনে মধুসূদন ফিরিলেন। সন্ধ্যার খাওয়ার আয়োজনটা একটু বর্ধিত আকারে চলিল কয়েকদিন। একদিন বৈকালে অফিস হইতে আসিয়া মুখ হাত ধুইয়া উঠানে একটা চেয়ারে বসিয়া আছেন। গিরিবালা জলযোগের আয়োজন করিয়াছেন। মোহনা তাওয়াদার তামাকের বন্দোবস্তটাকে যথাসাধ্য আড়ম্বরপূর্ণ করিয়া ঘোরাঘুরি করিতেছে। নিস্তারিণী দেবী দাওয়ায় মতিবালা চুল বাঁধিতে বাঁধিতে গিরিবালা যাওয়ার কথা তুলিলেন। আর দিন বেশি নাই, প্রথমবার বাপের বাড়ি যাওয়া, একটু হ্যাঙ্গাম আছে তো। মধুসূদন একটু অন্যমনস্ক হইয়া গেলেন। মুঠায় মুখটা চাপিয়া চিন্তা করিতে লাগিলেন। নিস্তারিণী বলিয়া চলিতেছেন, সঙ্গে কে যাবে, একলা বিপিন কি? ত্রিনয়নীও ছিল। 2 বছরে তাহার মুখের বুলি আরো পাকা হইয়াছে। কপালে ভ্রুযুগল তুলিয়া বলিল, খবরদার খবরদার, বিপিন তো পায় মাঝপথে ফেলে কিন্তু কোনো দেশের উধাও হবে। সকলেই তাহার বলিবার ভঙ্গি দেখিয়া হাসিয়া উঠিলেন। নিস্তারিণী দেবী বলিলেন, তুই বড় ডেপো হয়েছিস, মরবি আমার কাছে ঠ্যাঙানি খেয়ে কোন দিন। 2 বছর আগের ঘটনা উদ্দেশ করিয়া বলিলেন, দাদাটি যেন না পারে তা করতে, কিন্তু সে কথা তো বলছি না। বলছি প্রথম বাপের বাড়ি যাচ্ছেন, কিছু জিনিসপত্র সঙ্গে থাকবে তো। ভালো করে একটা তত্ত্ব পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত বেহাই বাড়িতে, তার উপর 3 দিনের পথ, একটা লোক সঙ্গে না থাকলে। মোহনা তাওয়ার টিকা বসাইয়া ফু দিয়ে অগ্নিসঞ্চার করিতেছিল। এসবের ব্যাপারে সেই হকদার বলিয়া নিতান্ত অভ্যাসবশেই কাঁচা পাখা গোফে একবার হাতটা বুলাইয়া একটু গলা খাকারি দিল।
মতিবালা একটু হাসিয়া চাপিয়া বলিলেন, মা, শুনলে তো? নিস্তারিণী দেবীও একটু মৃদু হাস্য করিলেন। বিপিনবিহারী সদরের দিকে ছিলেন। রেয়াজ মতো নামের সঙ্গে একটা গালাগালি জুড়িয়া ত্রিনয়নীকে ডাক দিতে দিতে সে ছুটিয়া একটা ছড়া কাটিতে কাটিতে বাহির হইয়া গেল। তাহার কণ্ঠস্বর ভাসিয়া আসিতে লাগিল, বরকি যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে মৌনা হলো, কোমর বেঁধেছে। বরকি এ প্রান্তে বড় বউয়ের সাধারণ নাম। বরকি, মেজলি, ছুটকি এই পর্যায়ে চলে। রহস্যের মতো মনের অবস্থা হইলে ত্রিনয়নী বৌদি ছাড়িয়া এই নামটি ব্যবহার করে। গিরিবালা তেপায়ের ওপর জলযোগের সরঞ্জাম রাখিয়া গেলেন। একটু পরেই মোহনা গড়গড়াটা পাশে রাখিয়া নলটা চেয়ারের হাতলে জড়াইয়া দিয়া বাহিরে বিপিনবিহারীর উদ্দেশ্যে চলিয়া গেল। যাওয়ার কথাটা উঠিয়াছে, তাহারই 16 আনা সম্ভাবনা। তবুও তুলসীদাস বলিয়াছেন, নিশ্চিন্ত হইয়া থাকিলে হাতের মুঠার জিনিসও ফসকাইয়া যাইতে পারে। নিস্তারিণী দেবী চুল বাঁধার সঙ্গে যাত্রার ব্যবস্থার কথাটা বলিয়াই চলিয়াছেন। জলযোগ একটু আধখ্যাচড়া করিয়াই সাঙ্গ করিয়া মধুসূদন গড়গড়ার নলটা উঠাইয়া লইলেন। নিস্তারিণী দেবী বলিলেন, হো কি, একেবারে ছুলে না যে? কোনো উত্তর না দিয়া মধুসূদন গড়গড়ার গোটা কতক টান দিলেন। তাহার পর নলটা সরাইয়া লইয়া বলিলেন, বলছো বটে, কিন্তু ভাবছি এই নতুন চাকরিটা হলো, আর সঙ্গে সঙ্গে এই ছুটি নেওয়াটা কি ঠিক হবে? আবার নলটা অধর সংলগ্ন করিলেন। নিস্তারিণী দেবীর হাত বন্ধ হইয়া গেল। স্বামীর মুখের পানে বিস্মিতভাবে একটু চাহিয়া থাকিয়া বলিলেন, এ যে আবার নতুন কথা শুনছি। মতিবালার বিড়ালকে দোল খাওয়ানো বন্ধ হইল। গিরিবালা ঘরে কি একটা করিতেছিলেন। উৎকণ্ঠিতভাবে দুয়ারের পিছনটিতে আসিয়া দাঁড়াইলেন। মধুসূদন সটকায় গোটা কতক টান দিয়া বলিলেন, নতুন কথাই তো, কিন্তু নতুন অবস্থা দাঁড়িয়েছে যে। দাসত্বের ধারাই এই, কি করা যায় তুমিই বলো। এখন সাহেবের কাছে যদি ছুটির কথা তুলি, মুখটা গম্ভীর হয়ে যাবে। আর তাও 1-8 দিনের জন্য তো নয়, আর খুব কম ধরলেও হপ্তা 3 কমে হবে না। আর তুমি ভেবে দেখো না। নিস্তারিণী দেবী একটু উষ্ণ হইয়া উঠিয়াছেন। কিঞ্চিত মাত্র চিন্তা না করিয়া বলিলেন, দেখেছি ভেবে, একটা মতো 2 দিন কায়েম থাকে না। ওই যে একটা কচি মেয়ে, ঝাড়া 2 বছর বাপ মায়ের মুখ দেখলে না, ওর কথা ভাববার কেউ নেই। মুখটি শুকিয়ে শুকিয়ে ঘুরে বেড়ায়, কাউকে কিছু বলতে পারে না, কিন্তু নিজেদের তো আক্কেল হওয়া চাই। মধুসূদন মন্তরভাবে গড়গড়া টানিয়া চলিয়াছেন। নিস্তারিণী দেবী একটু বিরতি দিয়া বলিলেন, বেশ, বিপিন না যেতে পারে, অন্য ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা আর কি হবে? কৈলেশ তো নিয়ে যেতে পারে না। আমার কথা ছেড়েই দাও, আর সালতামামির সময় জমে ডাকলেও এখন যাবার উপায় নেই। আর কি বন্দোবস্ত হতে পারে তুমি ভেবে বলো না হয়। কথাটার মধ্যে এতটুকু অযৌক্তিকতার সন্ধান পাওয়া যায় না, এবং পাওয়া যায় না বলিয়ায় নিস্তারিণী দেবীর উষ্মাটা আরও বাড়িয়া গেল। মতিবালার বেণীটাকে যা তা করিয়া একটা খোপার আকার দিয়া তাড়াতাড়ি গোটা কতক কাটা গুঁজিয়া দিয়া উঠিয়া পড়িলেন। বলিলেন, আমার ভেবে বলবার দরকার নেই। আমি শুধু এইটুকু বলবো, যে প্রবঞ্চনার মধ্যে থাকতে চায় না, তোমাদের বউ, তুমি যা ব্যবস্থা হয় করো। উঠিয়া কার্যান্তরে বা কোনো বিশেষ কার্য উদ্দেশ্য না করিয়াই চলিয়া গেলেন।